গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে তোমাদের সামনে আমি টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে স্পট আইডেন্টিফিকেশন বা স্পটিং। স্পটিং আজকে আমি কার করব না কিছু অ্যানিমালসের। এখন তোমাদের ল্যাবরেটরিতে দেখবে, তোমাদের যখন দেখাবেন তোমাদের মাননীয় স্যার বা ম্যাডামরা, তখন দু ধরনের স্পেসিমেন আছে, প্ল্যান্ট বলো অ্যানিমাল বলো দুটোই। কিছু আছে মাইক্রোস্কোপিক, যেগুলো স্লাইডে থাকে যাদের মাইক্রোস্কোপে দেখতে হয়, আর কিছু থাকে ম্যাক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিকগুলো সাধারণত গ্লাস জারের মধ্যে প্রিজার্ভ করা থাকে ফর্মালডিহাইড সলিউশনে। ওকে, এখন এই মাইক্রোস্কোপিক যে অ্যানিমালসগুলো আছে সেইগুলোই আজকে আমি তোমাদের দেখাবো। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটু বলে রাখি, তোমাদের মধ্যে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা অ্যামিবা, প্যারামেসিয়াম এগুলোকে প্রোটোজোয়া ফাইলামের আন্ডারে পড়েছিলাম এবং এগুলোকে অ্যানিমালসই বলতো। তবে বর্তমানে এগুলোকে এবং কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে ফেলতো, কিন্তু বর্তমানে এইগুলোকে কিংডম প্রোটিস্টার মধ্যে ফেলছে। ওকে, কিন্তু যেহেতু এর বাইরে সেল মেমব্রেনই শুধু আছে, সেল ওয়াল নেই, সেহেতু মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে এটা অ্যানিমালসই। ঠিক আছে, তো সেই হিসেবে যে কটা আছে আমার কাছে স্লাইড, সেইগুলো আমি তোমাদের দেখাবো। এখন স্পট আইডেন্টিফিকেশন ব্যাপারটা কি সেটা একটু জেনে রাখো। হঠাৎ করে আমি প্রথমেই বললাম যে একদিন তোমাদের স্পটিং বা স্পট আইডেন্টিফিকেশন দেখাবো। তার কারণটা হচ্ছে, তোমাদের যখন স্কুলে দেখাবে তোমাদের মাননীয় স্যার বা ম্যাডামরা, গ্লাস জার স্পেসিমেনই বলো আর স্লাইডই বলো, ওনারা যখন দেখাবেন, ধরো অ্যামিবা স্লাইড দেখাচ্ছেন, ওকে, তোমরা মাইক্রোস্কোপে অ্যামিবা দেখছো আইপিসে চোখ রেখে। তুমি যদি তলার দিকে খেয়াল করো, দেখবে স্লাইডের ওপরে একটা সাইডে লেখা আছে অ্যামিবা বা হাইড্রা। যদি তুমি দেখো মাইক্রোস্কোপে দেখার পরে, তুমি যদি তলার দিকে স্টেজ, মাইক্রোস্কোপের যে স্টেজ তার দিকে যদি খেয়াল করো, দেখবে স্লাইডের গায়ে লেখা আছে হাইড্রা। তো তোমরা তো তখন দেখে নিলে। প্রবলেমটা কখন করবে? পরীক্ষার সময়। পরীক্ষার সময় কি হবে না, ওই যে লেখা জায়গাটা, সেই জায়গাটা থাকবে আইদার ঢাকা সাদা কাগজ দিয়ে, অর ওই জায়গাটাকে উল্টে দেবে, স্লাইডটা উল্টে দেবে। ন্যাচারালি তুমি তখন ওটা কিসের স্লাইড দিয়েছে কিছুই তুমি দেখতে পারবে না। তোমাকে তখন মাইক্রোস্কোপে চোখ রেখে তোমার এখনকার যে নলেজ, তার বেসিসে ওইটাকে তোমাকে দেখে আইডেন্টিফাই করতে হবে যে তার কি কি ক্যারেক্টার তুমি দেখতে পাচ্ছ এবং জিনিসটা কি, কিসের স্লাইড নিয়ে সেটা তোমাদের খাতায় লিখতে হবে। দ্যাট ইজ স্পট আইডেন্টিফিকেশন। এবার এইখানে যে স্পেসিমেনগুলো আছে, আমি তোমাদের লো পাওয়ারে তো দেখাবই, হাই পাওয়ারেও যতটা সম্ভব আমি দেখাবো। লো পাওয়ারে দেখাবো এই কারণে, আর হাই পাওয়ারে বলে দিচ্ছি। তোমাদের দেখবে বইতে যে স্পেসিমেনগুলো আছে, সেই স্পেসিমেনগুলো বইতে তোমাদের ছবি দিয়েছে, পিকচার আছে, এবং তার অনেকগুলো হয়তো পয়েন্টিং আছে। ওকে, সব পয়েন্টিং কিন্তু সবসময় মাইক্রোস্কোপে দেখা যায় না, বা তার এগেনস্টে যে ক্যারেক্টার্সগুলো তোমাদের যে লেখা আছে বইতে, অনেক ক্যারেক্টার্স লেখা থাকবে, সেগুলো কিন্তু সবসময়তে বোঝা যায় না ভালো মতো। এবার হয়তো লো পাওয়ারে বোঝা গেল না, সেটাকে যদি আমি হাই পাওয়ারে ফোকাস করে দেখাই, তখন হয়তো সেটা খানিকটা বোঝা অনেক ক্ষেত্রে গেলেও যেতে পারে। সবসময় যে বোঝা যাবেই এমন কোনো কথা না, অনেক ক্ষেত্রে বোঝা যায়। তো যে কারণে আমি তোমাদের লো পাওয়ার এবং হাই পাওয়ারে দুটোতেই ফোকাস করে দেখাবো। আর একটা কারণে দেখাবো, তোমাদের স্কুলে যখন স্পটিংটা করাবে, স্পটিং যখন পরীক্ষার সময় দেবে, তোমাদের মাননীয় স্যার বা ম্যাডাম এনারাই ঠিক করবেন যে উনি ওটাকে লো পাওয়ারে ফোকাস করবেন না হাই পাওয়ারে ফোকাস করবেন। তো ন্যাচারালি তোমার যদি লো পাওয়ার এবং হাই পাওয়ার দুটোতেই দেখে রাখা থাকে, তাহলে তোমার সুবিধে, তখন তুমি ওখানে স্পটিংটা ভালো করে করতে পারবে। হাই পাওয়ারে অনেক সময় আমরা দেখাই না কেন, হাই পাওয়ারের একটা প্রবলেম রয়েছে। হাই পাওয়ারের প্রবলেম হচ্ছে, লো পাওয়ারে কিছু জিনিস আছে যেগুলো লো পাওয়ারেই পুরো তার বডি স্ট্রাকচারটাকে বোঝা যায়, কিন্তু হাই পাওয়ারে যদি আমি তাকে ফোকাস করি না, তো দুটো প্রবলেম অ্যারাইজ করে। একটা হচ্ছে যে ওই যে পুরো বডিটা ফোকাস করেছিল লো পাওয়ারে, তার একটা পার্টকে হয়তো সে হাই পাওয়ারে ফোকাস করেছে, বাদ বাকি পুরো বডিটার আউট অফ ফোকাস। এইটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। তো ন্যাচারালি তুমি ধরো হাইড্রা দেখছো, লো পাওয়ারে পুরো বডিটা দেখতে পেলে হাইড্রার, আর হাই পাওয়ারে যদি তোমাকে দেখায় একটা টেন্টাকলস শুধু দেখতে পাবে, ওকে কি বুঝবে তুমি হাইড্রার ওটা টেন্টাকলসটা দেখে? তো এইটা একটা প্রবলেম। আর অনেক ক্ষেত্রে হয় কি, হাই পাওয়ারে ফোকাস করতে গেলে স্লাইডগুলো অনেক সময় পুরনো হয়ে যায় বা
তার স্টেন করে যেগুলো করেছে সেগুলো নষ্ট হয়ে যায়, তো অনেক সময় ছবিটা ব্লার আসে, অর্থাৎ একটু ঝাপসা মতো লাগে, অনেক ক্ষেত্রে ভালো করে বোঝা যায় না। তো এই দুটো হচ্ছে হাই পাওয়ারের প্রবলেম। ওকে, আমার কাছে দুটো মানে দু রকমের, মানে দুটো বলবো না, দু রকমেরই লো পাওয়ার এবং হাই পাওয়ারে যে আমি ফোকাস করে দেখাবো, এইখানে যে স্লাইডগুলো আছে আমার কাছে সেটা মোটামুটি তোমাদের সিলেবাস কভার করেই আছে। এখন দেখো, তোমাদের স্কুলে এর বাইরেও অনেক স্লাইড থাকতে পারে, আমার কাছে যেগুলো আছে সিলেবাস কভার করে, তার বাইরেও স্লাইড থাকতে পারে। সেটা তোমাদের মাননীয় স্যার বা ম্যাডাম যখন দেখাবেন তখন তোমরা দেখে নিতে পারো, কিন্তু সব স্লাইড তো সবসময় কিনে ওঠা সম্ভব হয় না, বিশেষত এই স্লাইডগুলোকে পারচেস করতে হয়, কিনতে হয় বাইরে থেকে। সেখানে প্রবলেমটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, এক তো প্রচুর দাম, ফিনান্সিয়ালি অনেক সময় স্কুল বলো বা আমরা পার্সোনালিও বলো অ্যাফোর্ড করতে পারি না। দ্বিতীয় কথা, তার অ্যাভেলেবিলিটি। এখন ধরো আমি তোমাদেরকে দেখাবো একটা স্লাইড, বিশেষত আমার কথা বলছি, আমি স্কুলের জন্যও যখন আমি কিনি তখন আমি স্লাইডটাকে দেখে নিয়েই কিনি, ঠিক আছে? মানে মাইক্রোস্কোপের আগে দেখে নিই যাতে তোমরা বুঝতে পারো আমি যে কি দেখাবো সেইটাকে দেখে নিয়ে কিনি। এখন যেখানে কিনতে গেলাম সেইখানে হয়তো স্লাইডটা সেরকম নয়, তো ন্যাচারালি আমি হয়তো কিনলাম না। ওই যে বললাম যে অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করছে খানিকটা, যে আছে কি নেই। তো ন্যাচারালি সব স্লাইড হয়তো সব সময় সব স্কুলে নাও থাকতে পারে। আমার কাছে যেগুলো আছে সিলেবাস কভার করে আমি মোটামুটি চেষ্টা করছি সেগুলো তোমাদের দেখাতে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে এবার স্লাইডগুলো আমরা দেখে নিই। চলো, প্রথমে যে স্লাইডটা তোমাদের দেখাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যামিবা প্রোটিয়াস। এই অ্যামিবা হচ্ছে এককোষী অর্থাৎ ইউনিসেলুলার, এটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক সাব কিংডম প্রোটোজোয়া বা এখন বর্তমানে প্রোটিস্টার আন্ডারে একে ফেলা হচ্ছে। এর ফাইলাম হচ্ছে সার্কোম্যাস্টিকোফোরা, আর সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যামিবা প্রোটিয়াস। দেখো, অ্যামিবাটাকে আমি লো পাওয়ারে ফোকাস করেছি, এর পরিষ্কার সিউডোপোডিয়াগুলো বোঝা যাচ্ছে। 4টে সিউডোপোডিয়া বেরিয়েছে। পয়েন্টারের মুখে একটাকে আমি ফোকাস করেছি, পয়েন্টারের ঠিক পাশে আর একটা আছে, আর উল্টো দিকে দেখো দুখানা সিউডোপোডিয়া বেরিয়ে আছে। আর সেরকম কিছু বোঝা যাচ্ছে না, খালি এই পজিশনটাতে খেয়াল করো, একটা লাল ডটের মতো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো আমি এটাকে হাই পাওয়ারে ফোকাস করছি, ফোকাস করলে কিরাম দেখতে লাগে দেখো। যদিও তোমাদের যখন স্পটিংয়ে লিখতে হবে তখন তোমরা লিখবে যে আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক প্রেজেন্স অফ সিউডোপোডিয়া, অর্থাৎ সিউডোপোডিয়া বর্তমান, এবং এককোষী প্রাণী অর্থাৎ ইউনিট, আর কন্ট্রাক্টাইল ভ্যাকুওল বা সংকোচী খাদ্যগহ্বর প্রেজেন্ট। এইগুলো তোমাদের খালি লিখতে হবে। এবার দেখো, আমি হাই পাওয়ারে ফোকাস করেছি, হাই পাওয়ারে নিউক্লিয়াসটা, পয়েন্টারের মুখে নিউক্লিয়াসটাকে ফোকাস করেছি, একদম খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে নিউক্লিয়াসটা। আর এর যে কন্ট্রাক্টাইল ভ্যাকুওল সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি, একটু ভালো করে খেয়াল করো। এবার ঠিক পয়েন্টারের মুখটাতে ফোকাস করো, দেখো লাল গোল মতো বড় আর একটা দেখা যাচ্ছে, একটা রাউন্ড শেপের রেড কালার, ডিপ রেড কালার, একটা রাউন্ড শেপের একটা বড় মতো দেখা যাচ্ছে। এটাই হচ্ছে সংকোচী ভ্যাকুওল বা কন্ট্রাক্টাইল ভ্যাকুওল। এবার তোমাদের যে স্লাইডটা দেখাবো সেটা হচ্ছে প্যারামেসিয়াম। এটাও ওই প্রোটিস্টা কিংডমের আন্ডারেই পড়ে, তো এককোষী বা ইউনিসেলুলার প্রাণী। তো এর স্ট্রাকচারটা কিরাম হয় প্রথমে লো পাওয়ারে দেখো, তারপরে হাই পাওয়ারে দেখাচ্ছি। এই দেখো, আমি প্যারামেসিয়ামকে ফোকাস করেছি, এখানে দেখো অনেকগুলো প্যারামেসিয়াম আছে। তো প্যারামেসিয়ামের সায়েন্টিফিক নেম হচ্ছে প্যারামেসিয়াম কডেটাম। এইখানে স্ট্রাকচারটা তুমি দেখো খালি, যে প্যারামেসিয়ামের স্ট্রাকচারটা কিন্তু পুরো একটা জুতো সোলের মতো,
মানে আমাদের জুতোর যেরকম শেপ হয়, শু শেপ, একদম ওই রকম। সোল অফ ফুট, সোল অফ শু, ঠিক আছে, একদম ওই স্ট্রাকচার। এবং তোমরা খুব যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যদিও এটা লো পাওয়ারে ফোকাস করা আছে, আমি হাই পাওয়ারে ফোকাস করব, গায়ে দেখো খুব গুঁড়ি 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 ছোটো 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 সুতোর মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সিলিয়া। আর মধ্যিখানে একটা ডিপ লাল রঙের জিনিস দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওর নিউক্লিয়াস। প্যারামিসিয়ামের অ্যাকচুয়ালি দুটো নিউক্লিয়াস থাকে, মেগা নিউক্লিয়াস আর মাইক্রো নিউক্লিয়াস। মেগা নিউক্লিয়াসটাই ভালো বোঝা যায়, মাইক্রো নিউক্লিয়াসটা অতটা ভালো বোঝা যায় না। এবার আমি তোমাদের আর একটা প্যারামিসিয়ামকে হাই পাওয়ারে ফোকাস করে দেখাচ্ছি। দেখো, এটাকে হাই পাওয়ারে ফোকাস করেছি, সিলিয়াগুলো কত প্রমিনেন্ট, সারা গায়ে দেখো সিলিয়া, অল ওভার দ্য বডি। এটাই হচ্ছে লোকোমোটিভ অর্গ্যান। তো প্যারামিসিয়ামের যখন তোমরা লিখবে যে এর আইডেন্টিফাইং ক্যারেক্টার, তখন বলবে ওইরম মানে জুতোর সোলের মতো স্ট্রাকচার, সোল অফ শু এরম স্ট্রাকচার, মেগা নিউক্লিয়াস আর মাইক্রো নিউক্লিয়াস আছে, আর সারা গায়ে সিলিয়া, অল ওভার দ্য বডি। এবং সিলিয়াগুলো কত প্রমিনেন্ট তোমরা দেখো। মেগা নিউক্লিয়াসটা কিন্তু পরিষ্কার একদম মধ্যিখানে বোঝা যাচ্ছে। একটু দেখো, আমি তাও পয়েন্টারের মুখে ফোকাস করছি। এটা হচ্ছে মেগা নিউক্লিয়াস, ঠিক আছে। মাইক্রো নিউক্লিয়াসটা অতটা ভালোটা বোঝা যায় না, মেগা নিউক্লিয়াসটা খুব ভালো বোঝা যায়। এবার দেখো, ঠিক পয়েন্টারের মুখটা খেয়াল করো, আমি যেখানটা ফোকাস করেছি দেখো একটা খাঁজ মতো হয়ে গেছে, এইটা হচ্ছে ওর ওরাল গ্রুভ। ওকে, তো এইটা গেল তোমাদের প্যারামিসিয়াম। ওরাল গ্রুপ বা এখান থেকে আর কি খাবারটা খায়, এটা মানে খাদ্য গহ্বর ঠিক বলবো না, মানে ওরাল গ্রুপের বলতে মানে খাদ্য খাঁজ যেটাকে বলা হচ্ছে, মানে মুখের যে খাঁজটা। ওকে, এইবার তোমাদের যে স্লাইডটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাইড্রা। এটা মাল্টিসেলুলার, এটা নিডেরিয়া, ফাইলাম নিডেরিয়ার অন্তর্গত বা পর্ব নিডেরিয়ার অন্তর্গত একটা প্রাণী, প্লাস হচ্ছে হাইড্রোজোয়া। সায়েন্টিফিক নেম হচ্ছে হাইড্রা ভালগারিস। তো মধ্যিখানে এমনি এখনো মাইক্রোস্কোপে ফোকাস করিনি, তোমরা দেখো ওই স্লাইডের মধ্যিখানে একটা লাল রঙের সুতোর মতো দেখতে পাওয়া যাচ্ছে, ওইটাই হচ্ছে হাইড্রা। এবার আমরা এটাকে লো পাওয়ার এবং হাই পাওয়ারে ফোকাস করে দেখাবো কিরাম দেখতে লাগে। এবার দেখো, হাইড্রাটাকে আমি ফোকাস করেছি, এর শুধু মুখের দিকটাই ফোকাস করা হয়েছে, এবং এর যে মুখছিদ্র বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে এর মধ্যে, সিলেন্টেরন, তো তার মুখছিদ্রকে ঘিরে যে ওরাল পার্টটা, তাকে ঘিরে অনেকগুলো টেন্টাকলস বা কোর্সিকা থাকে। তো আমি কোর্সিকাগুলোকে ফোকাস করেছি। কোর্সিকাগুলো লো পাওয়ারে এখন দেখছো, দেখো কীরকম লাগছে। আর এই জায়গাটা করে থাকবে ওর মুখছিদ্র, ঠিক আছে। এবার পুরো হাইড্রার বডিটা যদি আমরা দেখতে যাই, তাহলে কিরাম করে মানে কিরাম দেখতে লাগে সেটা তোমরা দেখো। আমি আস্তে আস্তে সরাচ্ছি, কারণ একটু বেঁকে আছে তো সুতোর মতো। এইখানে যেটা তোমরা দেখছো, এইটা হচ্ছে বার্ড স্কার, কেননা হাইড্রার কোরকোদ্গম পদ্ধতিতে বা বার্ডিং, তার মাধ্যমে এর রিপ্রোডাকশানটা হয়। তো এখানে একটা বার্ড হয়েছিল, সেটা ঝরে পড়ে গেছে, এখানে বার্ড স্কারটা রয়ে গেছে। এবার বাকি যদি আরও আমি তলার দিকে নামাই, তাহলে দেখো এইটা হচ্ছে হাইড্রার পুরো বডিটা। তো এইটা গেল হাইড্রার পুরো বডি। এবারে আমি ওই মাউথ পার্টটাকে আবার চলে আসি মাউথ পার্টে। এইখানে যে টেন্টাকলসগুলো আছে, সেই টেন্টাকলসগুলোকে আমি একটু হাই পাওয়ারে ফোকাস করছি, তোমরা দেখো। এর দেখো হাই পাওয়ারে ফোকাস করেছি, শুধুমাত্র কোর্সিকা বা টেন্টাকলসগুলোই ফোকাস করা যাবে, কারণ হাই পাওয়ারে হাইড্রার পুরো বডি আসবে না। আমি টেন্টাকলসগুলো এই জন্য ফোকাস করলাম যে এদের টেন্টাকলস বা কোর্সিকাতে নিডোব্লাস্ট সেল থাকে। এখানে দেখো একদম গুঁড়ি গুঁড়ি নিডোব্লাস্ট সেলগুলো স্পষ্ট, মানে এইটাতেই নিমাটোসিস থাকে এবং এইটা দিয়েই এরা শিকার করে, অর্থাৎ যে পাশ দিয়ে এর থেকে ছোটো প্রাণী যা যাবে তাকে এরা চাবুকের মতো মারবে। মানে একদম মনে হচ্ছে টেন্টাকলসগুলো স্পাইনি হুইপ, মানে কাঁটাওয়ালা চাবুকের মতো। তো এইটাই এর শিকার করতে বা
শিকার করতে বা হান্ট করতে এর কাজে লাগে। তো এইটা গেল হাইড্রা। এবার যে স্লাইডটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিভার ফ্লুক। এই লিভার ফ্লুক হচ্ছে ফাইলাম প্ল্যাটিহেলমেন্থিস বা পর্ব প্ল্যাটিহেলমেন্থিসের অন্তর্ভুক্ত একটা প্রাণী। এটা চ্যাপ্টা কৃমি, ফ্ল্যাট ওয়ার্ম। ঠিক আছে, এর সায়েন্টিফিক নেম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। এই লিভার ফ্লুক সম্বন্ধে একটু বলে রাখি, এইটা অ্যাকচুয়ালি এর দুটো হোস্ট থাকে, একটা হচ্ছে শামুক, গেঁড়ি, গুগলি এইগুলো জলে, আর একটা হচ্ছে মানুষ। এই আমাদের মধ্যে অনেকে ওই গেঁড়ি, গুগলি এই সমস্ত খায়, স্নেল জাতীয় যে জিনিসগুলো। তো তার থেকে কিন্তু মানুষের মধ্যে আসে এবং এরা লিভারে এরা বাসা বাঁধে এবং সেইখানে এরা হুক মানে মানে ওদের যে সাকার আছে সেটা দিয়ে ওখানে আটকে থাকে এবং ওইখান থেকে নিউট্রিশনটা এরা নেয় এবং লিভারে কিন্তু তোমার ফিস্টুলা তৈরি করে, অর্থাৎ লিভার থেকে রক্ত ক্ষরণ হবে এবং ওইখানে কিন্তু ক্ষত সৃষ্টি হবে। এটা কিন্তু প্যাথোজেনিক, ঠিক আছে, হার্মফুল। এবারে এই ফ্যাসিওলা হেপাটিকার তোমরা বা লিভার ফ্লুকের দেখো এমনি স্লাইডটাই খুব বড়, একে আলাদা করে খুব একটা তোমাদের চিনতে অসুবিধে হবে না, ঠিক আছে। কিন্তু তবু আমি দুটো জায়গা একটুখানি নোট করছি, পয়েন্ট করছি, তোমরা দেখো। এই যে সরু জায়গাটা দেখছো, এই সরু জায়গাটা হচ্ছে মাউথ পার্ট, আর এই দিকটা হচ্ছে এক্সকিটারি পার্ট, এক্সকিটারি পোর আছে এখানে। তো আমি এই মাউথ পার্টে একটা সাকার থাকে আর এরাম জায়গাটা করে একটা ভেন্ট্রাল সাকার থাকে। আমি এই সাকার দুটোকে তোমাদের ফোকাস করে দেখাচ্ছি, আর এখানে একটা এক্সক্রিটারি পোর আছে, সেইটাকে আমি মানে ফোকাস করে দেখাচ্ছি। যদিও তোমরা মানে এর ক্যারেক্টার লিখবার সময় তখন লিখবে যে চ্যাপ্টা পাতার মতো দেহ, একদম ফ্ল্যাট লিফ লাইক স্ট্রাকচার, দুটো সাকার আছে, হুক থাকে না, আর শেষ মানে দেহের একদম শেষ প্রান্তে একটা রেচন ছিদ্র বা এক্সকিটারি পোর আছে। তোমরা এখানে অবশ্য ফ্লেমকোস টেমকোস অনেক কিছু বইতে লেখা থাকবে, সেগুলো অতটা ভালো বুঝতে পারবে না, সেই জন্য আমি দেখাচ্ছি না। এইটা লো পাওয়ারেই যথেষ্ট, এটার জন্য আর হাই পাওয়ারে ফোকাস করতে হবে না। তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো আমার পয়েন্টারটা যেখানে ফোকাস করা আছে মুখচিত্র বা মানে ওরাল অ্যাপারচারটাকে ঘিরে একটা ব্যান্ডের মতো, নর্থ টু সাউথ একটা গোল রিংয়ের মতো একখানা পার্ট দেখতে পাচ্ছ। মানে টিয়ের মতো লাগছে তোমাদের, ওই গোল রিংয়ের মতো যে পার্টটা উপরে টিয়ের যে মাথাটা গোল রিংয়ের মতো ওইটা, এটা হচ্ছে ওরাল সাকার, অর্থাৎ মুখ্য মানে মুখের যে চারপাশে যে চোষকটা থাকে সেই চোষকটা। আর এইটা হচ্ছে ভেন্ট্রাল সাকার, অঙ্কীয় চোষক। আমি একটুখানি স্লাইডটা নাড়িয়ে দেখাচ্ছি, দেখো গোল মতো এইখানে একটা গর্ত মতো রয়েছে, এইটা দেখো, এই যে একটা মানে ট্রায়াঙ্গুলার একটা পোর্ট টাইপের রয়েছে, আর তাকে ঘিরে এই দেখো একটা গোল মতো দেখাচ্ছি, দেখো পুরো জায়গাটা মানে তাকে ঘিরে গোল মতো হয়ে রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে এর ভেন্ট্রাল সাকার। হলো। এবার এই ডাকটা খেয়াল করো, এই ডাকটা খেয়াল করো, সোজা তলার দিকে নেমে যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে এর পৌষ্টিকতন্ত্র বা এলিমেন্টারি ক্যানাল। এবং একদম শেষ প্রান্তে এসে দেখো এখানে একটা খাঁজ মতো হয়ে গেছে, ঠিক আছে। মানে এই জায়গাটা তোমরা বুঝতে পারছো, যেখানটা পয়েন্টারটা ফোকাস করা আছে একটা খাঁজের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এক্সকিটারি পোর বা রেচন ছিদ্র। এরপরে যে স্পেসিমেনগুলো আছে অ্যানিম্যালের, সেগুলো সবই ম্যাক্রো সাইজ এবং সেগুলো গ্লাস জার স্পেসিমেন হিসেবে থাকবে। আমি গ্লাস জার স্পেসিমেনের উপর যে ভিডিওটা করব তাতে গ্লাস জার স্পেসিমেনগুলো দেখাবো। তো অ্যানিম্যালের মাইক্রোস্কোপিক অ্যানিম্যালের এখনও অবধি যা দেখালাম এইগুলো আমার কাছে যে স্লাইডগুলো ছিল মাইক্রোস্কোপিক অ্যানিম্যাল সেইগুলো। তাহলে তোমরা দেখলে আজকে যেগুলো দেখালাম অ্যামিবা থেকে আরম্ভ করে লিভার ফ্লুক অবধি প্ল্যাটিহেলমেন্থিসের যে স্লাইডগুলো অন্তত আমার কাছে ছিল, যে অ্যানিমালসের স্লাইডগুলো ছিল সেগুলোকে আমি তোমাদের দেখালাম এবং তার ক্যারেক্টার্স যেগুলো আছে সেইগুলোকেও আমি তোমাদের
বোথ হাই পাওয়ার এবং লো পাওয়ারে ফোকাস করে, যার জন্য আমি দুভাবেই ফোকাস করেছি, হাই পাওয়ার এবং লো পাওয়ারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং আমিও বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করে দিও, তাতে আমার একটু ভালো লাগবে। সাবস্ক্রাইব এই জন্য বলছি যে এর পরের দিন আমি যে ভিডিওটা আনতে চলেছি সেটা হচ্ছে অ্যানিমাল টিস্যুসগুলোর ওপরে, সেগুলো মাইক্রোস্কোপিক। ওকে, আর এই সংক্রান্ত তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে করতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব তার অ্যান্সার দিতে। আর আরেকটা লাস্ট বলা হচ্ছে শেয়ারিং কেন সেটাও একটু বলে দিই তোমাদের, তোমরা জানো হয়তো, তাও একটু বলছি। যে দেখো, এই যে জিনিসগুলো আজকে আমি দেখালাম, বা আদার্স যে অ্যানিমালসগুলো দেখালাম, বা এরপরে আমি গ্লাসজার স্পেসিমেনেও দেখাবো, বা বিভিন্ন টিস্যুগুলো সম্পর্কে যখন দেখাবো, এইগুলো তোমরা ক্লাস 8-9 থেকে পড়ে আসছো। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো যে স্কুলে তোমরা পড়েছো, বা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি এমন কেউ থেকে থাকে যে স্কুলে পড়ে সেই স্কুলে হায়ার সেকেন্ডারি সেট আপ নেই, মাধ্যমিক অবধি এরকম একটা স্ট্যান্ডার্ডে স্কুলে পড়ে, তো সেইখানে কিন্তু আইসিটি ল্যাব না থাকলে এইগুলো পট করে দেখাতেও পারবে না। এবার তাদের হয়তো কোনো কোয়ারি আছে বা জিজ্ঞাসা আছে, এটা কিরাম দেখতে লাগে, দেখি কিরাম জিনিসটা, তারা দেখতে পারবে না। হ্যাঁ, আজকাল নেটের যুগ, নেট থেকে যে কোনো ছবি আমরা দেখতে পারি, যা খুশি তাই দেখতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে বাবা, সেটা হচ্ছে স্পটিংয়ের যে ব্যাপারটা। নেটের ছবি অনেক সময় হয় কি, তাকে গ্রাফিক্স অ্যাড করে, বা অনেক সময় ইলেকট্রন মাইক্রোস্কোপিক পিকচারকে গ্রাফিক্স অ্যাড করে এরকমভাবে করা থাকে, যার জন্য তোমরা হয়তো দেখে খুব ভালো করে বুঝে গেলে যে হ্যাঁ এটাকে এরকম দেখতে। কিন্তু তোমাদের যখন রিয়েল টাইম পরীক্ষায়, যখন রিয়েল টাইমে তোমাদের করতে দেবে, তখন তোমাদের প্রবলেমটা দাঁড়াবে এই কম্পাউন্ড মাইক্রোস্কোপের সঙ্গে সেই ছবিকে কিছুদিন মেলাতে পারবে না। ঠিক আছে? আর স্পটিংয়ের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি লো পাওয়ার এবং হাই পাওয়ারে কেন দেখালাম, যে যদি এইরকম হয় যে তোমাদের স্যার পরীক্ষার সময় তো লো পাওয়ারে ফোকাস করে দিয়েছেন, ঠিক আছে, তুমি বললে স্যার আমি লো পাওয়ারে ঠিক বুঝতে পারছি না, আমি হাই পাওয়ারে না দেখলে বুঝতে পারবো না, কিন্তু তখন তোমাকে হাই পাওয়ারে ফোকাস করে দেওয়া হবে না। পরীক্ষার সময় তোমাদের একমাত্র হাত দেবার অধিকার থাকবে তার ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুতে, বা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু যেটা আছে, অর্থাৎ তোমাকে একটুখানি ফোকাসিংটা অ্যাডজাস্ট করার সুযোগটা দেওয়া হবে, এর থেকে বেশি কিছু সুযোগ দেওয়া হবে না। তখন যদি তুমি বলো যে স্যার আমি কিছু বুঝতে পারছি না, আমাকে হাই পাওয়ারে ফোকাস করে দিন, তাহলে সেটা ডিসক্রেডিট, তোমাকে তার জন্য কোনো এক্সট্রা ক্রেডিট দেওয়া হবে না, মার্কসটা ওখানে গেল। যে কারণে আমি লো পাওয়ারে এবং হাই পাওয়ারে দুটোতেই ফোকাস করে দেখিয়েছি। আর এই জন্যই বলছি শেয়ারিংটা করার জন্য, যে তারাও বুঝতে পারবে, তাদের যদি কোনো অনুসন্ধিৎসা থেকে থাকে যে কিরাম দেখতে লাগে অ্যাকচুয়ালি রিয়েলি মাইক্রোস্কোপে কিরাম দেখতে লাগে, তো সেটা তারা বুঝতে পারবে। তো তারাও একদিক থেকে আনন্দিত হবে আর একদিক থেকে বেনিফিটেডও হবে। তো সেই জন্যই আমার বলা শেয়ার করা। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমি যে ভিডিওটা নিয়ে উপস্থিত হব সেটা হচ্ছে অ্যানিমাল টিস্যুস। আজকে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।